গণ অভ্যুত্থানে সরকার পতন জিম্মি দশা থেকে মুক্ত হলো বাংলাদেশ। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো। আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে তার বাবার হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে বলেছেন, তার ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। আবু সাঈদকে তিনি মহাকাব্যের মহানায়ক হিসেবে আখ্যায়িত করেছেন। যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ ঘিরে কিন্তু পুরো জাতি আজ স্বপ্নে বিভোর। একদিকে জন আকাঙ্ক্ষা, অন্যদিকে রাষ্ট্র সংস্কার। অন্তর্বর্তীকালীন সরকারের সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে, সব মিলিয়ে এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফারনাজ জুই রয়েছি আপনাদের সঙ্গে। আজকের আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন কাজী রওনক হোসেন, সিনিয়র সাংবাদিক এবং সাবেক সহসভাপতি জাতীয় প্রেস ক্লাব। সেই সঙ্গে আরও আছেন এম আবদুল্লাহ, সিনিয়র সাংবাদিক এবং সাবেক সভাপতি বিএফইউজে। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। কাজী রওনক হোসেন, আপনাকে দিয়ে যদি আলোচনাটা শুরু করি, বলছিলাম যে নতুন এক বাংলাদেশের কথা আমরা বলছি এবং সেই বাংলাদেশ ঘিরে কিন্তু পুরো জাতি স্বপ্নে বিভোর। কেমন বাংলাদেশের প্রত্যাশা রাখছেন? নিঃসন্দেহে 15 বছরের স্বৈরাচারের নিষ্পেষণের পর এই যে ছাত্রদের আন্দোলনে বা ছাত্রদের বিপ্লবের মধ্যে দিয়ে যে স্বাধীনতা আমরা এখন দ্বিতীয়বারের মতন অর্জন করেছি, তো সেখানে তো আমাদের প্রত্যাশা, আমাদের স্বপ্ন অনেক বড়। সবচেয়ে বড় কথা যেটা আমাদের বুঝতে হবে, এই বিপ্লবের ভেতর দিয়ে কিন্তু আরেকটা জিনিসও খুব প্রকাশ্যে চলে এসছে, যে গণতন্ত্রহীন রাজনীতি যদি অনেক দিনের জন্য করা হয়, অনেক লম্বা সময়ের জন্য করা হয়, তাহলে সেটার অপরিহার্য পরিণতি এটাই হয়। এবং মানুষের ভিতরে কি পরিমাণ পুঞ্জীভূত ক্ষোভ ছিল সেটারও বহিঃপ্রকাশ হয়েছে। অনেক ক্ষেত্রেই আমরা সব কিছুর সাথে একমত হতে পারি না, অনেক ভাঙচুর হয়েছে, আগুন হয়েছে, সব কিছু এইভাবে না হলেও হয়তো বা হতো, কিন্তু মানুষের যে ক্ষোভ, এই ক্ষোভটাকে তো আপনি দমিয়ে রাখতে পারবেন না, যেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর ছাত্ররা যেই সংস্কারের কথা বলছে, এই সংস্কার যদি না হয় তাহলে কিন্তু পুরো অভ্যুত্থানটার যেই ফল, সেই ফলটাই একেবারে মানে বিফলে যাবে। এবং আমি স্পষ্টভাবে মনে করি, প্রথমেই আমি ছাত্রদেরকে স্যালুট করি যারা এই কদিনের অভ্যুত্থানে নিজেদের জীবন আত্মাহুতি দিয়েছে তাদেরকে। এবং ছাত্ররা দেখেন, শুধু এই অভ্যুত্থানটাই না, এরপরে এখন ছাত্ররা যে রাস্তায় যেই যান নিয়ন্ত্রণে যে কাজ করে যাচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন। রিকশালাও বলে যে আচ্ছা, ওরা যখন কইতেছে তাহলে একটু মানি। আমি নিজের কানে শুনেছি যে এক ভদ্রলোক, উনি বলছেন এরকম বাচ্চারা থামিয়েছে যে আপনারা এত সিনিয়র হয়ে আপনি হেলমেট ছাড়া চলছেন। তো ওই ভদ্রলোকের উত্তর ছিল যে আমি জীবনে কোনো দিন হেলমেট পরি নাই, ভবিষ্যতেও পরব না, আপনারা কি করবেন করেন। তখন ওই ছাত্রদের একটা উক্তি ছিল যেটা তাকে মানে শেলের মতন বুকে বেঁধেছে, যে আঙ্কেল, আপনারা যদি এই কথা বলেন, আমরা কার কাছ থেকে কি শিখব, তাহলে আমাদের আচরণ কি হবে। তো উনি তখন একদম মানে সরি বলে বলেছে, আমি জীবনে আর কোনো দিন হেলমেট ছাড়া চলবো না। রাস্তাগুলোতে যান, হ্যাঁ, ওরা তো আর ট্রেন ট্রাফিক না, ওদেরও হয়তো বা কিছু এলোমেলো জটলা লেগে যাচ্ছে, কিন্তু তারপরেও ওরা যেরকম আপ্রাণ চেষ্টা করে এই ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, এটাও কিন্তু একটা সংস্কার। এবং সংস্কার এখন আমাদের আসলে প্রতিটি ক্ষেত্রে দরকার। আমাদের যেই ইনস্টিটিউশনগুলো ছিল সবগুলো তো একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, কোথাও কোনো ইনস্টিটিউশন নাই, সব হয়েছে দলীয়, মানে আপনার কি বলবো, যে এক একটা ইনস্টিটিউশন এক একটা দলীয় আখড়া। তো অন্তত সেখান থেকে তো বেরিয়ে আসবে। আপনি চিন্তা করতে পারেন যে একটা থানার ওসি থানার ভেতরে বসে দলীয় স্লোগান দেয়, তার মানে আমরা কোথায় চলে গিয়েছিলাম। আমার বিশ্বাস ছাত্রছাত্রীরা যেভাবে এসছে, তারা নিশ্চয়ই আপ্রাণ চেষ্টা করবে এটাকে সংস্কারগুলোকে কার্যকর করার
এবং এই সংস্কারগুলো যদি কার্যকর হয় প্রতিটি ক্ষেত্রে, আপনি দেখেন বাজারে কিন্তু দাম কমে গেছে, জিনিসপত্রের দাম কমে গেছে এবং এটা শুরু হয়েছে। কারণ কি? কারণ তারাও স্পষ্ট বলেছে, দোকানদারও স্পষ্ট বলেছে যে বাজারে আসার জন্য এখন মালামাল আনার জন্য চাঁদা দিতে হয় না, পথে কেউ চাঁদা নেয় না, ফলে ওরা কমে আনতে পারছে, ওরা কমে বিক্রি করছে। এবং দীর্ঘদিন ধরে আমরা বাজারের কথা এলেই যে বিষয়টি সবার আগে মাথায় আসতো সেটা হচ্ছে সিন্ডিকেট। হ্যাঁ, তো এখন পর্যন্ত সিন্ডিকেট নেই। এখন ভবিষ্যতে আবার কখন সিন্ডিকেট এসে যাবে জানি না, কারণ টাকার ব্যাপার, তো টাকাটা খুব লোভনীয় জিনিস, এটা যে কোনো মুহূর্তেই মানুষকে আর কি বদলে দিতে পারে। বাট এখন পর্যন্ত ছাত্রছাত্রীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমার দৃঢ় বিশ্বাস, আমি ওদেরকে আবারও স্যালুট করি যে প্রফেসর ইউনূসের যোগ্য নেতৃত্বে, কারণ প্রফেসর ইউনূসের কোনো রকম লোভ লালসা, কোনো দূরবর্তী কোনো স্বপ্ন বলতে কিছু নাই। ওনার ধ্যান ধারণা হলো ওনার নিজের জগৎ এবং দেশ। দুঃখজনক হলো পৃথিবীর যে কোনো দেশে কেউ নোবেল পেলে পরে সেই দেশে তাকে যেভাবে সম্মান করা হতো, আমাদের এখানে করা হয়েছিল উল্টো। তো এই যে ব্যাপারগুলো এত এক্সেস হয়ে গেছিল, যেটার ফলশ্রুতিতে আজকে আমরা এই পট পরিবর্তন দেখছি। এবং আমি বিশ্বাস করি যে হ্যাঁ, ভুল ত্রুটি থাকবে, যাদেরকে নতুন উপদেষ্টা মণ্ডলীতে নিয়েছে তাদের ভিতরেও যে কাজে টুকটাক ভুল ত্রুটি থাকবে না তা না, কিন্তু তাদের প্রত্যেকের একটা জায়গায় লক্ষ্য, আমার ওদিন বঙ্গভবনে অনেকের সাথে কথা হয়েছে, তাদের লক্ষ্য একটাই, আমরা দলীয় প্রভাবমুক্ত সরকার চাই। দীর্ঘদিনের প্রচলিত যে শাসন ব্যবস্থা আমরা দেখেছি, হ্যাঁ, এবং সেটাকে আমরা বদলে দিতে চাই। ধন্যবাদ জানাচ্ছি কাজী রওনাক হোসেন। পরবর্তী অংশে আবারও ফিরছি। জনাব আব্দুল্লাহ, যে বিষয়ে আমরা কথা বলছি যে জিম্মি দশা থেকে মুক্ত হলো বাংলাদেশ এবং এক নায়কতান্ত্রিক যে শাসন ব্যবস্থার কথা আমরা বারবার বলছি সেটি থেকে অবমুক্ত হলো, সেই জায়গা থেকে এখন বাংলাদেশকে ঘিরে কি স্বপ্ন দেখেন? ধন্যবাদ দেশ টিভির সকল দর্শক এবং আজকের এই আয়োজন দেশ সন্ধ্যা যারা দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে আমি শুরুতে যে প্রসঙ্গে আপনি অবতারণা করেছেন তার শুরুতে আমি শ্রদ্ধা জানাতে চাই যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে এই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, যেই বাংলাদেশে এখন রাস্তায় চলার সময় গা চমচম করে না, কে কখন তুলে নিয়ে যাবে, কথা বলার সময় ভিতরে ভয় কাজ করে না যে না জানি আমার এই কথার জন্য আমাকে কি মূল্য দিতে হবে। গতকাল একজনে ফেসবুকে লিখেছেন যে এখন এই কয়েকদিনের শান্তির জায়গাটা হচ্ছে, আগে একটা ফোন কল আসলে প্রথমে দেখে নিতাম এটা কি হোয়াটসঅ্যাপে দিয়েছে না নর্মাল ফোনে দিয়েছে, হোয়াটসঅ্যাপে না দিলে ফোন কলটা কেটে দিয়ে হোয়াটসঅ্যাপে তাকে করতাম। তো এই অবস্থাটা গত কয়েকদিনে আর এটা করতে হচ্ছে না। একটা দেশের প্রত্যেকটি নাগরিক, যিনি এই কথাটি লিখেছেন তিনি কিন্তু ভিন্ন মতের ব্যক্তি নন, তিনি এমনকি তিনি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের একজন, তিনি একজন সংবাদকর্মী, তিনি একজন বিভাগীয় শহরে একটি টেলিভিশনে কাজ করেন, যিনি স্ট্যাটাসটি দিয়েছেন। আমার এই কথা যদি তিনি শুনে থাকেন তিনি বুঝতে পারবেন যে আমি কাকে মিন করেছি, যারা দেখেছেন সেই স্ট্যাটাসটা। তো তিনি বলছেন যে এখন আর ফোন আসলে সামনে এনে চোখের সামনে এনে দেখতে হয় না হোয়াটসঅ্যাপ কল নাকি নর্মাল কল, এখন যেই কলই আসুক সেটা অনায়াসে রিসিভ করা যায়। এই যে একটা আতঙ্কের একটা জায়গা, একটা ভয়ের যে জায়গাটা, এখান থেকে যে উত্তরণ ঘটেছে, আমি মনে করি এটা একটা বাংলাদেশের জনসাধারণের জন্য একটা বিরাট প্রাপ্তির জায়গা। স্বাধীনতার যে জায়গা, একটা বুক ভরে যে শ্বাস নিতে পারছে বাংলাদেশের মানুষ, এটা 17 বছর যাবৎ সেটা পারেনি। আমরা প্রত্যেকটি যেখানে থাকেন গুটি কতক, এটা কত কয়েক লক্ষ হবে যারা রাষ্ট্রের চৌহদ্দির মধ্যে থেকে রাষ্ট্রকে নানানভাবে রাষ্ট্র থেকে লুটপাট থেকে শুরু করে তাদের ক্ষমতা চর্চা অপচর্চা থেকে শুরু করে এই কয়েক লক্ষ লোক, 17-18 কোটি মানুষের মধ্যে কয়েক লক্ষ লোক খুব হয়তো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেছে, বিত্ত বৈভব আলিশান বিভিন্ন সুযোগ সুবিধা, এর বাইরে কিন্তু সারা বাংলাদেশের মানুষ তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছিল।
তাদের 10 বার করে ভাবতে হতো একটা লেখার সময়, 10 বার করে ভাবতে হতো কথা বলার সময়, ডানে বাঁয়ে দেখে নিতে হতো যে একটা সমালোচনা করার সময়। এই অবস্থার কিন্তু এই বিবর্তন ঘটেছে। আপনি শুরুতে বলেছেন ডক্টর ইউনূস আজকে আবু সাঈদের পরিবারকে দেখতে গেছেন, তাকে জাতীয় বীর হিসেবে উল্লেখ করেছেন এবং তিনি সেখানে যে শব্দগুলো চয়ন করেছে আমি তার সাথে সম্পূর্ণভাবে একমত পোষণ করে বলছি। শুধু এক আবু সাঈদই নয়, আমাদের হিসাবে এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে এই আন্দোলনে এখনো পর্যন্ত 600-র বেশি প্রাণ গেছে। এটা নিয়ে মতভিন্নতা আছে, একটু 600 মতভিন্নতা থাকা বড় কথা না, একটি প্রাণের মূল্যও কি আমরা বাংলাদেশের কোনো একটা মেগা প্রজেক্টের টাকার বিনিময়ে আমরা সেই প্রাণটি ফিরিয়ে আনতে পারবো না, কখনোই সম্ভব না। তো এই যে নির্বিচারে গণহত্যা, এই গণহত্যার বিনিময়ে আর তারা যেভাবে বুক চিতিয়ে দিয়ে দেশের জন্য, দেশকে মুক্ত করার জন্য যেভাবে চোখের সামনে দেখছে যে তার সঙ্গী, তার ক্লাসমেট লুটিয়ে পড়ছে, গুলিতে ঝাঁঝরা হয়ে যাচ্ছে, তারপরেও এগিয়ে যাচ্ছে তার লাশ টেনে আনার জন্য, আবার সেই লড়াই করতে যাচ্ছে, আবার সেই যে রায়ট কারের সামনে যাচ্ছে। এটা বাংলাদেশের কেন আমার মনে হয় না, আমার মনে হয় না যে পৃথিবীর কোথাও এই ধরনের এইভাবে এই চিত্র পৃথিবীর কোথাও কখনো কেউ দেখেছে, এটা আমার কাছে মনে হয় না। আমি যেখানে বসবাসকারী তার কাছাকাছি উত্তরার যে লড়াইটা আমি দেখেছি চোখের সামনে, একের পর এক যেভাবে বুক ঝাঁঝরা হয়ে যাচ্ছে, হাসপাতালে নিতে সেখানে 7টি হাসপাতালে, সেখানে কোথাও ঠাঁই নাই অবস্থা, একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়ছে শিশু কিশোর যাদের বয়স মাত্র 7, 8, 12, 13, 14, 18। এই যে একটা এভাবে অকাতরে জীবন দিয়ে আমাদেরকে যে এই যে মুক্ত বাতাসে একটা শ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো? আমার কাছে সেটা মনে হয় না, বিশ্বাস হয় না আমাদের জীবদ্দশায় আমরা এই ঋণ শোধ করার আছে। এখন আসি আপনি যে কথাটি বলেছেন যে স্বপ্ন দেখার কথা, স্বপ্ন তো আমরা অনেক কিছু, যেই বাংলাদেশের স্বপ্ন মুক্তিযুদ্ধের, মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা দেখেছি, সেটা তো আমাদের কাছে এখনও সুদূর করা হতো। আমাদের এখনও আপনি দেখেছেন যে আমাদের একজন প্রখ্যাত শিল্পী তিনি বলেছেন যে আমরা মুক্তিযুদ্ধ করেছি জীবন বাজি রেখে, কিন্তু কখনো আমার পরিবার কখনো দরখাস্ত করে সার্টিফিকেটের জন্য মুক্তিযুদ্ধের ভাতার জন্য আমরা যাইনি, অথচ মুক্তিযুদ্ধের ভাতা লক্ষ লক্ষ লোক যাদের বয়স 50-এর মধ্যে 53 বছরের আগের মুক্তিযুদ্ধের ভাতাও তারা এইসবও আমরা দেখেছি। সুতরাং এই দেশকে নিয়ে আমরা যে স্বপ্নগুলো দেখি সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছে আমরা তাদেরকে একটু সময় দিই। আমরা বিশ্বাস করি যে তারা যে একটি নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য তারা যে অঙ্গীকার করছেন, প্রতিনিয়ত অঙ্গীকার করে যাচ্ছেন, সেগুলো আমরা আশাহত হব না আশা করছি। কিন্তু তাদের সামনে চ্যালেঞ্জ কিন্তু অনেক বড় এবং হিমালয় সম চ্যালেঞ্জ আমার দৃষ্টিতে, হিমালয় সম চ্যালেঞ্জ আছে তাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। কাজী রওনাক হোসেন, আয়না ঘরের নামটি নিশ্চয়ই আপনি শুনেছেন। নামটি শুনতে সুন্দর হলেও আয়না ঘরের প্রতিটি গল্প এতটাই ভয়াবহ যেন গা শিউরে ওঠে। স্বাধীন দেশে এমন আয়না ঘর থাকতে পারে, কখনো কি চিন্তা করেছেন? আসলে সত্যি কথা বলতে আয়না ঘরের ঘটনা অনেক আগে থেকেই জানি এবং ব্রিগেডিয়ার আমান আজমি এবং ব্যারিস্টার আরমান এই দুজনই আমাদের যথেষ্ট পরিচিত এবং ঘনিষ্ঠ ছিল। আমি যখন 6 তারিখে ওদের চেহারা দেখলাম, ওদের বক্তব্য দেখলাম, অবাক হয়ে গেলাম। ব্রিগেডিয়ার আমান আজমি বলছে যে আমাকে 8 বছর আজান শুনতে দেয়নি, মানে এমনভাবে তাকে আটকে রেখেছে যে আজান শুনতে দেয়নি। আর এই আয়না ঘর এটা ছিল একটা অত্যাচার নিষ্পেষণের জায়গা। আমি বুঝলাম না যে 8 বছর ধরে আটকে রেখেছে এবং অনেকেই যে কথাটা বলেছে যে এটার মূল কারণ ছিল বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে আগের প্রধানমন্ত্রীর সামনে এটাকে সে চার্জ করেছিল যে আপনি যদি আমাদেরকে সময় মতন ঢুকতে দিতেন, রেস্কিউ করতে দিতেন, তাহলে আমাদের এতগুলো ব্রিলিয়েন্ট অফিসার মারা যেত না। এবং আশ্চর্য বা মজার ব্যাপার হলো কি,
এগুলো আসলে একটু লক্ষ্য রাখা দরকার। সেটা হচ্ছে যে এই দরবারটা বা এই বিডিআরের যে দিনটা যেদিন ওরা আসলো, ঠিক তার আগে 6 মাস 1 বছর ধরে সমস্ত জায়গা থেকে সেক্টর কমান্ডার হিসেবে বিডিআরে ট্রান্সফার করেছে এই ব্রিলিয়েন্ট অফিসারগুলোকে। এই সিস্টেমটা হচ্ছে যে যখন দরবার হবে, দরবারে যে যেখানে থাকুক তাকে আসতে হবে। তো তারা পরিকল্পনাটা আগে থেকেই করা আগে হয়েছে। থেকে, অনেক আগে থেকে করা, এটা হুট করে কোনো কিছু হয় নাই। আর ওই যে ডাল ভাতটা এগুলো হলো সব মানে বাজে কথা, এগুলো কিছুই না। এখন মুশকিল হয়েছে যে এটা তো মানে কিভাবে কি হয়েছে আমরা এত বলতে পারবো না। আন্ডারহ্যান্ড ডিলিংস কি হয়েছে কার সাথে তাও জানি না। তবে এটা হলো যখন ঘটনা শুরু হয় তখন 5 মিনিটের ভিতরে র্যাব চলে গেছিল, তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। আর্মি চলে গেছে, তাদেরকেও ঢুকতে দেওয়া হয় নাই। সুতরাং এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র ছিল এদেশের মানে আর্মিকে দুর্বল করে দেওয়া বা নিরস্ত করার জন্য। তো এইরকমভাবেই কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন, একটু ভালো করে মানে পর্যালোচনা করে দেখবেন যে অনেক কিছুই ঘটেছে যেটা স্বাভাবিক না। এবং আপনি আগের অংশে বলছিলেন কাজী রওনাক হোসেন যে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকেও কিন্তু বিভিন্ন সময় কটাক্ষের শিকার হতে হয়েছে, তাকে ওনাকে যথেষ্ট তো সম্মান পদ্মা দেওয়া হয়নি, নদীতে, সেই মর্যাদা দেওয়া হয়নি। ওনাকে তো দুবার করে পদ্মা নদীতে চুবিয়েছে আর উঠিয়েছে। বাস্তবতাটা কি এমন হয়ে দাঁড়িয়েছিল যে কোনো দলের বিপক্ষে কোনো কথা বলে সেটি দেশদ্রোহী হয়ে যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আজকে আমি অনেক কিছু বলতে পারছি। আজকে আমি বিডিআর বিদ্রোহ সম্পর্কে বললাম, কারণ বিডিআর বিদ্রোহে আমার ক্লাসমেট, আমার অত্যন্ত ঘনিষ্ঠ অনেকেই মারা গেছে। তার ভিতরে আমি বলতে পারি ব্রিগেডিয়ার আনিস, নটরডেম কলেজে আমরা একসাথে পড়েছি, কর্নেল এলাহি, এভাবে অনেকে, অন্তত 10 থেকে 12 জন আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল অফিসার। এবং এরা ইচ এন্ড এভরি ওয়ান, কর্নেল গুলজারও তো ছিল, তাই না? গুলজার, হ্যাঁ। এরা ওই যে বাংলা ভাই, হ্যাঁ বাংলা ভাই সেই অপারেশনে ও নেতৃত্ব দিয়েছিল। এইভাবে প্রত্যেকটা অফিসার ছিল ব্রিলিয়েন্ট অফিসার। 57 জন অফিসারকে তৈরি করতে, মানে ইনক্লুডিং মেজর জেনারেল শাকিল, কি গেছে দেশের এটা আপনি চিন্তা করতে পারবেন না। কিন্তু এদেরকে পরিকল্পিতভাবে একটি বাহিনীকে আসলে ক্ষতিগ্রস্ত করার না, যদি বলি মানে ষড়যন্ত্র। শেষ করার জন্য এটা করেছিল। এবং এমন অবস্থা হয়ে গেছে, দেখেন পরবর্তীতে কিন্তু বিডিআরের ড্রেস চেঞ্জ করতে বাধ্য হয়েছে, কারণ ওই ড্রেস দেখলেই মানুষের মেজাজ খারাপ যেত। মানে সাধারণ সিপাহীদের রোলটা কি ছিল ওরা বোঝে, বাহিনীর নাম পর্যন্ত বদলে দেওয়া হয়েছিল কিন্তু। হ্যাঁ হ্যাঁ। আর ওদের যেটা ছিল যে ওই চিলে কান নিয়েছে, দৌড়ালো সবাই চিলের পিছনে, কিন্তু ওরা সবাই বোঝেও নাই ওই ডাল ভাত কোনো ব্যাপার না। এবং আমি জানি না পুলিশকে ইউনিফর্মে দেখে, মানে আমাদের বর্তমান পুলিশকে ইউনিফর্মে দেখে আমাদের সাধারণ মানুষের ভিতরে কি রিয়াকশন হবে আমি জানি না। কারণ যারা এই শেষ কদিনের যেই কর্মকাণ্ড, যেই অত্যাচার যেটা দেখেছে, তারপরে কিন্তু মানুষের ক্ষোভ থাকতেই পারে। ফলে তাদেরকেও একটু সাবধানে চলাচল করতে হবে। আর সেক্ষেত্রে আসলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার কতটা জরুরি সে প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। পরবর্তী অংশে আবারও ফিরছি, ধন্যবাদ জানাচ্ছি। জনাব এম আবদুল্লাহ, যে আয়না ঘরের কথা আমরা বলছি, আমরা দানবীয় শাসনের কথা বলছিলেন, আমরা একনায়কতন্ত্রের কথা বলছি, আয়নাঘর কি কিছুটা সাক্ষী বহন করে? ধন্যবাদ। আয়নাঘরের প্রসঙ্গে যদি আসি, আমি আগের যে কথাটি বলছিলাম যে আয়নাঘরের লক্ষ্যটা কি ছিল, আয়নাঘর একটা আয়নাঘর সৃষ্টির পেছনে টার্গেটটা কি ছিল? টার্গেট ছিল হিম আতঙ্ক ছড়িয়ে দেয়া, যে আপনাকে এমনভাবে আপনাকে গুম করে ফেলবে, আপনার পরিবারের আহাজারি চলতে থাকবে, এটা দেখে আরও 100টা পরিবার, 1000টা পরিবার তাদের সন্তানকে কোনো আন্দোলনে যেতে দিবে না, কোনো কথা বলতে দিবে না, এই ধরনের ভীতি সঞ্চার করা। এবং সেই ভীতিটা যেন তেন ভীতি না। আয়নাঘরের যে, আমি আয়নাঘর থেকে বের হওয়া একজনের সাথে পরদিন আমি সাক্ষাৎ করার সুযোগ হয়েছে, তার সাথে দীর্ঘ 1 ঘন্টা আমি কথা বলেছি, তার স্মৃতিচারণটা শোনার আমার সৌভাগ্য হয়েছে। আমি ফেসবুকে আংশিক সেটা আমি লিখেছিও। শুধু কয়েকটা পয়েন্ট তার আমি এখানে উল্লেখ করতে চাই। তার বর্ণনা অনুযায়ী আয়নাঘরটার সেখানে যেদিন তাকে ঢুকানো হয়েছে সেখানে
ঢুকানোর 3 দিনের মাথায় তার মধ্যে যখন এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, তাকে এসে ধমক দেওয়া হলো, তুই তো এখানে যেখানে রেখেছি এই খাঁচাটার মধ্যে দাঁড়াতে পারিস, ওই পাশেরটা দেখ, ওইটাতে কিন্তু শুধু বসা যায়, দাঁড়ানো যায় না, বেশি হাউতাস করলে ওখানে ঢুকিয়ে দেবে। এবং 1 বছরের মাথায় তার একটা কোরআন শরীফের জন্য, কোরআন শরীফ পাওয়ার জন্য তার 1 বছর ওখানে আহাজারি আর্তনাদ করতে হয়েছে। তারপরে একটা পর্যায়ে তার মানে অন্ধত্বের মতো অবস্থা হয়ে গেছে সেখানে, কারণ এই 8 বছরে 1 সেকেন্ডের জন্য সূর্যের আলোর স্পর্শ পায়নি, কোনো মুক্ত আলো বাতাসের স্পর্শ পায়নি। খাবার দেওয়ার সময় খাবার দেওয়া হতো এবং সেটাও পিছন দিক থেকে এসে তার সব সময়ে বেশিরভাগ সময় চোখ বাঁধা থাকতো, খাবার দেওয়ার সময় পিছন থেকে এসে সামনে খাবারটা রেখে যেত। এবং খাবারের ব্যাপারে আমি জিজ্ঞেস করার পর জানালেন যে খাবারের বরাদ্দটা ছিল এরকম যে ওখানে আমার পাহারায় যে যারা ছিল তাদের জন্য যে খাবারটা বরাদ্দ ছিল, আমাদের জন্য বরাদ্দ ছিল তার 50%। সেই 50% খাবার বললো যে খাবারের কোয়ালিটিটা অত খারাপ না, কিন্তু পরিমাণটা এত কম। এবং তাদের ল্যাঙ্গুয়েজটা ছিল এরকম যে মরতেও দেওয়া যাবে না, বাঁচিয়েও রাখা যাবে না। আর তার বিষয়টা মরতেও দেওয়া যাবে না, এই পর্যায়টা এসছে ইন্টারেস্টিং, তাকে মেরে ফেলারই সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তার দায়িত্বে যে ছিল, তার গুমের সাথে যে দায়িত্বে ছিল এবং তাকে ফাইনালি তাকে শেষ করে দেওয়ার যে দায়িত্ব ছিল, ঘটনাক্রমে একটা অপারেশনে গিয়ে, দেশের একটি বিশেষ অঞ্চলে অপারেশনে গিয়ে একটা ঘটনায় তিনি মারা গেছেন, বড় অফিসার। সেটা কিন্তু প্রকাশ নিউজ হিসেবে সেভাবে আসে নাই আমার যতটুকু মনে পড়ে। ওই অফিসার মারা যাওয়ার পরে সবার মধ্যে একটা ভীতির সঞ্চার হয়ে গেছে যে এই লোককে, এই নিরপরাধ লোকটাকে এখানে আনার কারণে এই লোকের এই হয়েছে। এরপরে সবার মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে, আর তার ব্যাপারে শেষ করে দেওয়ার এই সিদ্ধান্তটা আর নিতে পারেনি। আমি এটা কোট আন কোট বলছি, যার সাথে আমার কথা হয়েছে, আমি নামটা বলছেন, এবং আরো যেসব এগুলো আমি এখানে আজকে বলতে যাচ্ছি না, আরো যেসব বর্ণনা তার কাছে শুনেছি। দর্শকদের সুন্দর এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচকদের কাছে। জনাব এম আব্দুল্লাহ, আপনি আয়না ঘরের ভয়াবহতার কথা বলছিলেন এবং আমি বলছিলাম যে আমার গা শিউরে উঠছে, প্রতিটি গল্পই আসলে এতটাই ভয়াবহ। আমরা যেমনটি দেখলাম যে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আজ প্রধান বিচারপতি পদত্যাগ করতে বাধ্য হলেন। একটা দেশের বিচার ব্যবস্থার প্রতি সাধারণ জনগণের যে অনাস্থা তৈরি হয়েছে, আস্থা ফিরবে কিভাবে? এটাও একটি নতুন বাংলাদেশের এক অসাধারণ বৈশিষ্ট্য। একটি দেশের প্রধান বিচারপতি ছাত্রদের আলটিমেটামে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তিনি রিজাইন করতে হয়েছে, পদত্যাগ করতে হয়েছে। ছাত্ররা আজকে সকালে আলটিমেটাম দিয়েছে, আমার দেখা মতো সেটা 9:30টার দিকে হবে, বেলা 1টার মধ্যে তাকে ছেড়ে যেতে হবে। কেন দিয়েছে ছাত্ররা? কারণ তিনি ষড়যন্ত্র করছিলেন জুডিশিয়াল একটি পাল্টা কুয়ের, আমরা যতটুকু জানতে পেরেছি। তিনি একটি ফুলকোর্ট সভা ডেকে বসেছেন, যেখানে সরকার বর্তমানে যারা দায়িত্ব নিয়েছেন তারা ইতিমধ্যে এর আগেই সিদ্ধান্ত নিয়েছেন যে আপাতত সমস্ত কোর্ট বন্ধ থাকবে, উচ্চ আদালত, আপিল বিভাগ, হাইকোর্ট বন্ধ থাকবে, কার্যক্রম বন্ধ থাকবে। কারণ একটা স্থিতিশীল একটা অবস্থা না আসলে এখানে নানান ধরনের মামলা, সেখানে বিতর্কিত বিষয়াদি রয়েছে, এই কারণে। কিন্তু হুট করে তিনি একটা ভার্চুয়াল ফুলকোর্ট সভা ডেকে বসলেন। তার কি উদ্দেশ্য ছিল সেটা তিনিই ভালো বলতে পারবেন, কিন্তু সাধারণের মধ্যে এই বদ্ধমূল ধারণা জেগেছে যে তিনি একটি জুডিশিয়াল কু করার চেষ্টা করেছেন। তার মূল্য তাকে তাৎক্ষণিকভাবে দিতে হয়েছে। এই হল নতুন বাংলাদেশের আরেকটি বৈশিষ্ট্য, যে তিনি যেই সময়টা বেঁধে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যেই তাকে পদত্যাগ করে চলে যেতে হয়েছে। এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হলো যে যেটা করে তার ফল কিন্তু নিজেকে ভোগ করতে হয়। আমরা কিন্তু এখানে বিচারপতি সিনহার কথা, সাবেক প্রধান বিচারপতি সিনহাকে কিভাবে বিদায় করা হয়েছে আমরা কিন্তু জানি। আমি সুনির্দিষ্টভাবে একজন সংবাদকর্মী হিসাবে জানি, আজকের যিনি প্রধান বিচারপতি বিদায় নিলেন তিনি সহ কয়েকজন অতি উৎসাহী বিচারপতি এই সিনহার বিদায়ের ব্যাপারে কি ভয়াবহ রকম অ্যাগ্রেসিভ ভূমিকা তারা নিয়েছিলেন। তারাই পরামর্শ দিয়েছিলেন যে সিনহাকে কিভাবে বিদায় করতে হবে। আজকে তাদের বেলায়ও আমি মনে করি যে সে ধরনেরই একটি
পরিস্থিতির মধ্যে তাদেরকে পড়তে হয়েছে। সেই বিবেচনায় তো বলাই যে রাষ্ট্রের প্রতিটি অর্গানই আসলে বিতর্কিত। রাষ্ট্রের প্রতিটি অর্গান আমরা যদি দুদকের কথা বলি, দুদককে কিভাবে নির্লজ্জভাবে ব্যবহার, উলঙ্গভাবে ব্যবহার করা হয়েছে বিরোধী মতের লোকজনের বিরুদ্ধে, যেখানে 16 বছর যাবত লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। দুদক সেদিকে নজর না দিয়ে কিভাবে বেগম খালেদা জিয়া, কিভাবে তারেক রহমান, কিভাবে বিরোধী মতের লোকজন কোথায় 18 বছর আগে কি করেছে সেটা দিয়ে তাদেরকে কোণঠাসা করার চেষ্টা করেছে। নির্বাচন কমিশনের মতো যে নির্বাচন কমিশন বাংলাদেশের জনগণের ভোটাধিকার সংরক্ষণ করা, ভোটাধিকার রক্ষা করার কথা, তারা কিভাবে ভোটাধিকার হরণ করবে সেই পথে তারা হেঁটেছে। এবং আমরা দেখেছি একের পর এক তামাশার নির্বাচন করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছে। আদালত পাড়াকে যেই জায়গায় নিয়ে গেছে সেখানে বিচার ব্যবস্থা বলে আর কোনো কিছু অবশিষ্ট রাখা হয়নি। সেই মূল্যই কিন্তু আজকে দিতে হচ্ছে। আজকে এই বিচার ব্যবস্থাকে যদি আবার সেই জায়গায় জনগণের আস্থার জায়গায় ফিরাতে হয়, এক প্রধান বিচারপতি গেলেই চলবে না। আমরা জানি, শুনেছি যে আপিল বিভাগের আরও 6 জন বিচারপতি বিদায় নিচ্ছেন, প্রধান বিচারপতি সহ। এবং শুধু তাই না, হাইকোর্ট বিভাগের প্রত্যেকটি দলবাজ বিচারপতিরা যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, যেভাবে তারা লেখালেখি করেছেন সংবাদপত্রে, কোনো বিচারপতি এর আগে দেখি নাই কখনো কোনো বিচারপতি তার রাজনৈতিক মত এভাবে সুস্পষ্টভাবে তার রাজনৈতিক একটা পক্ষপাতমূলক লেখাগুলো আমরা পত্রিকার পাতায় দেখেছি। বক্তৃতা করার সময় সেই বেনজির সাহেব যেভাবে রাজনীতিকের মতো বক্তৃতা করেছেন, আমরা বিচারপতিদেরকেও বিভিন্ন জায়গায় তাদের সেভাবে রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করতে, কারণ তাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে এই রেজিম আর কখনো চেঞ্জ হবে না। সুতরাং আমরা যত এখানে তাদের কাছে তেলবাজি করতে পারবো, তাদেরকে তুষ্ট করতে পারবো, ততই সুযোগ সুবিধা। বিচারপতি থেকে অপশন নেওয়ার পর নানান জায়গায় তাদের মাথায় মূলা ঝুলানো হয় যে তোমাকে অমুক জায়গায় আইন কমিশনে বসা হবে, তোমাকে প্রেস কাউন্সিলে বসানো হবে, তুমি এভাবে করতে থাকো। আমরা যেভাবে বলি সেভাবে বিচার ব্যবস্থা এই অবস্থায় এক ধরনের রুদ্ধশ্বাস, যখন সকল দরজা বন্ধ হয়ে যায় তখন কিন্তু এই দরজা ছাড়া, এই অভ্যুত্থানের পথ ছাড়া আর কোনো পথ কিন্তু পরিবর্তনের সব দরজাই কিন্তু বন্ধ হয়ে গেছে। রাষ্ট্রের প্রতিটি অর্গান যখন ক্ষতিগ্রস্ত হয় তখন সেই অর্গানগুলোকে পুনর্গঠন করাটা কতটা চ্যালেঞ্জিং? এটা তো অত্যন্ত কঠিন একটা কাজ। আর আমি যে কথাটা বলবো যে সবাইকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে। সেই থেকে যখন এই যে দলবাজ যারা বা দলীয় স্লোগান দিয়ে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে স্থাপন ইনস্টিটিউশন মধ্যে আমি মিন করছি, যেমন ধরেন যে জুডিশিয়ারি, ডাক্তারি, শিক্ষকতা, সবগুলোকে যারা ধ্বংস করে দিয়েছে, এদের হাত থেকে মুক্তি পেতে একটু সময় লাগবে অবশ্যই, কিন্তু এটা চেঞ্জ হবে। কারণ শুধু দলীয় দৃষ্টিভঙ্গি থেকে এত বেশি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, সেখানে টিচিংয়ে বলেন, জুডিশিয়ারিতে বলেন, সব ক্ষেত্রে এটা আপনাদেরকে নতুন বাংলাদেশে আসলে সেই পরিবর্তনের অপেক্ষায় গোটা জাতি। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখানে শেষ করছি দেশসন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।